আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো পার্সন অ্যান্ড পার্টস অফ সেন্টেন্স নিয়ে। পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। শুধু এইটুকু মুখস্থ করার মাঝে কোনো কৃতিত্ব নেই, বরং তিনটা পার্সনের প্রয়োগ সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব সবকিছু বিস্তারিত জানতে হবে। সো আমরা জানবো দুইটা বিষয় নিয়ে, পার্সন এবং একটা সেন্টেন্সের বিভিন্ন অংশ। এই দুইটা নিয়ে আমাদের আজকের আলোচনা হবে। আমরা অবশ্যই খাতা কলম সাথে রাখবো, প্রয়োজনীয় বিষয়গুলো নোট করব এবং মনোযোগ দিয়ে আলোচনা শুনব। যদি তাই হয় তাহলে আমরা লেখা শুরু করে দেই। প্রথমে আমরা পার্সন নিয়ে কথা বলবো। পার্সন বাংলায় যাকে আমরা বলি পুরুষ, কিন্তু আমি আসলে ইংলিশটাকে বাংলার মতো করে শেখাতে চাই না। বাংলা একটা আলাদা ভাষা, ইংরেজি একটা আলাদা ভাষা। কিছু কিছু বিষয় মিলে গেলেও কখনোই বাংলার ইংরেজি হুবহু মিলবে না, কারণ দুটো ভিন্ন ভিন্ন ভাষা। সো পার্সন তিন ধরনের। কি কি তিন ধরনের পার্সন কি? এখন প্রশ্ন হলো পার্সন কারা? পার্সন বলতে কি বুঝায়? পার্সন বলতে আমরা কি বলি? নর্মালি পার্সনের বাংলা হচ্ছে কি? ব্যক্তি। তার মধ্যে সেন্টেন্সে যাদের উপস্থিতি থাকে নাউন হিসেবে, প্রোনাউন হিসেবে, তারাই মূলত পার্সন। সেই দিক বিবেচনা করলে আমরা বুঝতে পারি যে বাক্যে ব্যবহৃত প্রতিটি নাউন অথবা প্রোনাউন এক ধরনের পার্সন। মানে একটা সেন্টেন্সে আমরা যতগুলো নাউন, যতগুলো প্রোনাউন ব্যবহার করব, প্রত্যেকটাই কোনো না কোনো একটা পার্সন। পার্সন মানে ব্যক্তি, তার মানে শুধু মানুষ বুঝায় ব্যাপারটা তা না। দেখেন, আপনি যদি বাংলার মতো করে চিন্তা করেন তাহলে এই ঝামেলা, কারণ বাংলায় পার্সন মানে কি? ব্যক্তি, কিন্তু পার্সন বলতে একটা বস্তু হতে পারে। এর জন্য আমরা পার্সনকে পার্সন হিসেবেই চিনবো। এটা আমরা এভাবে বুঝবো যে একটা সেন্টেন্সে আমরা যত নাউন, যত প্রোনাউন ব্যবহার করি, প্রত্যেকটাই একটা করে কি? পার্সন। এখন যদি আমরা এদেরকে ক্লাসিফাই করতে চাই তাহলে আমরা বলবো যে পার্সন তিন ধরনের। পার্সন তিন ধরনের। তো নাম্বার ওয়ান ফার্স্ট পার্সন। আর নাম্বার টু হলো সেকেন্ড পার্সন। নাম্বার থ্রি থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, তিন ধরনের পার্সন আছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো ফার্স্ট পার্সন কারা? আমরা নর্মালি জানি ফার্স্ট পার্সনের কাজ করে আই এবং উই, এবং এই আই আর উই থেকে অনেক কিছু সৃষ্টি হবে, একটু পরে আমরা দেখব। সো ইনিশিয়ালি আমরা এতটুকু জানি, আই এবং উই মানে আমি, আমরা, এটাকে আমরা বলি ফার্স্ট পার্সন। আচ্ছা, সেকেন্ড পার্সন যদি বলি একাই, কে? ইউ হলো সেকেন্ড পার্সন। থার্ড পার্সন বলতে বোঝাচ্ছে এই ফার্স্ট আর সেকেন্ড বাদে বাকি সব। আচ্ছা, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্সন বাদ দিলে বাকি যা থাকে সব থার্ড পার্সন। যেমন সেটা হতে পারে হি, কারণ হি দেখেন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনে নেই। শি হতে পারে, ইট হতে পারে, ওয়ান হতে পারে আমার হাতের কলমটা, পেন হতে পারে, আমি রানা হতে পারেন আপনি, আপনার নাম যা, সামি হেলখাম সাদিক ইত্যাদি। তাহলে ফার্স্ট আর সেকেন্ড পার্সন বাদে বাদবাকি যা থাকে সবই হচ্ছে থার্ড পার্সন। তো এই হচ্ছে পার্সন তিন ধরনের, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এখন এই পার্সনগুলোর আবার বিভিন্ন ভাগ আছে, আমরা সেগুলোতে যাব। এগুলো কিভাবে সেন্টেন্সে প্রয়োগ করব সেটাও আমরা বুঝবো। তাহলে এইটুকু আশা করি আপনাদের এতক্ষণে লিখে নেওয়া হয়ে গেছে। এখন আসেন এই প্রত্যেকটা পার্সনকে আমরা একটু ব্যাখ্যা করি। আমরা লিখে নিব পার্সন হিসেবে ব্যবহৃত প্রতিটি নাউন বা প্রোনাউন
5টি রূপে বসতে পারে বাক্যে। এদের রূপ হতে পারে 5টি রূপে ব্যবহৃত হতে পারে। তাহলে যত পার্সন আছে, ফার্স্ট পার্সন হোক আর সেকেন্ড পার্সন হোক, আমরা আগেই জেনেছি যে সেন্টেন্সে ব্যবহার করা প্রত্যেকটা নাউন এবং প্রোনাউন একটা করে পার্সন। সো যত পার্সন আছে, ফার্স্ট, সেকেন্ড বা থার্ড, প্রত্যেকটা পার্সনের 5টা করে রূপ আছে। এরা 5টা রূপে বাক্যে বসতে পারে। সেই রূপগুলোর সাথে আমাদেরকে আগে পরিচিত হতে হবে। তো আমরা একটু পরিচিত হই। এর জন্য আমরা কি করব? আমরা একটা চার্ট লিখে নিব। হ্যাঁ, একটা চার্ট লিখব। চার্টের শিরোনামও থাকবে। একটু ফন্টগুলো ছোট করে লিখবেন, তাহলে খাতায় জায়গা হবে সুন্দর। যেমন আমি লিখলাম সাবজেক্টিভ। আচ্ছা, আমি এখান থেকেই লিখি সাবজেক্টিভ, মানে সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ এরা সাবজেক্টের কাজ করবে। আচ্ছা, এরপর লিখলাম অবজেক্টিভ, মানে অবজেক্টের কাজ করবে। এরপর বলা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, আরেকটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। কয়টা হলো? 4টা। এবং আরেকটা ফর্ম হলো রিফ্লেক্সিভ। তাহলে একটা প্রোনাউনের একটা পার্সনের ফর্ম হচ্ছে কয়টা? 5টা। সে নাউন হোক, প্রোনাউন হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা পার্সনের 5টা করে ফর্ম থাকবে। যেমন আমরা একটু আগে বললাম আই হচ্ছে কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফাইন। আই ব্যবহার হয় কি হিসেবে? আই মানে আমি, আবার আই মানেই আমার। আবার আই এর অর্থ আমাকেও হতে পারে। আচ্ছা, মিনিং গুলো আমরা একটু পরে জেনে নেই, তাহলে সুবিধা হবে। কখন কিরকম মিনিং সব আমরা জানবো। প্রথমত আমরা জানি আই হলো ফার্স্ট পার্সন, তো আই সাবজেক্টের কাজ করে। এর অবজেক্ট হচ্ছে মি। মি কিসের কাজ করে? অবজেক্টের কাজ করে। তার মানে মিও কিন্তু ফার্স্ট পার্সন কিন্তু অবজেক্টিভ মুডে বসে, বাক্যে অবজেক্ট হিসেবে বসে। আচ্ছা, এবার আসেন মাইও ফার্স্ট পার্সন, কারণ আই থেকে তো মায়ের জন্ম, সুতরাং মাইও ফার্স্ট পার্সন, কিন্তু এটা পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে বসে। পজেসিভ অ্যাডজেক্টিভ কেন বলা হয় এর কারণ আমি বুঝাবো, একটু লিখে নেই আগে। এদিকে আসি মাইনও ফার্স্ট পার্সন, কারণ আই থেকে জন্ম, বাট ওটাকে বলা হয় পজেসিভ প্রোনাউন। কারণ বুঝাবো। মাইসেলফ, এটা রিফ্লেক্সিভ। তাহলে দেখেন আই থেকে কত কিছু সৃষ্টি হলো। এবার আসি উই। হ্যাঁ, উই ফার্স্ট পার্সন, এর অবজেক্ট হচ্ছে কি? আস। এর পজেসিভ অ্যাডজেক্টিভ আওয়ার। এর পজেসিভ প্রোনাউন আওয়ার্স। এর রিফ্লেক্সিভ আওয়ারসেলভস। তাহলে এখন যদি আপনাকে বলা হয় কারা কারা ফার্স্ট পার্সন, আপনি কিন্তু শুধু আই আর উই বলতে পারতেছেন না, আপনাকে বলতে হচ্ছে আই, মি, মাই, মাইন, মাইসেলফ, উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলভস, এরা সবাই ফার্স্ট পার্সন। মূলত 2টা, আই আর উই, বাট এগুলোর বিভিন্ন রূপ আছে। এরা 5টা রূপে বসতে পারে। প্রত্যেকটা পার্সন 5টা রূপে বসতে পারে। কার নাম কি ইনিশিয়ালি মনে রাখেন, এটা আমরা সেন্টেন্সে প্রয়োগে যাব। আচ্ছা, এবার সেকেন্ড পার্সন থেকে জানি আমরা কারা যেন? ইউ হলো সেকেন্ড পার্সন। এখন ইউ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ এর পজেসিভ অ্যাডজেক্টিভ হলো ইয়োর, আর ইউ এর পজেসিভ প্রোনাউন হচ্ছে ইয়োর্স। ইউ এর রিফ্লেক্সিভ ফর্ম হচ্ছে ইয়োর সেলফ হতে পারে, আবার ইয়োর সেলফসও হতে পারে। আমি প্রত্যেকটার মিনিং ব্যাখ্যা সহ বলবো আমি। তাহলে সেকেন্ড পার্সন বলতে কি বুঝায়? শুধু ইউ না, ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োরসেলফ, ইয়োরসেলফ সবাই সেকেন্ড পার্সনের অন্তর্ভুক্ত। আচ্ছা,
এবার এরা বাদে বাদ বাকি যে কোনো নাউন বা প্রোনাউন থার্ড পারসন। যেমন আমি যদি বলি হি, হি থার্ড পারসন, হিটা সাবজেক্টের কাজ করে। হিম এটাও থার্ড পারসন, কিন্তু এটা অবজেক্টের কাজ করে। হিজ এটাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ, আবার হিজকে বলা হয় পজিটিভ প্রোনাউন। দুইটাই একই রকম দেখতে, দুইটার মধ্যে পার্থক্য কি আমরা জানবো, অপেক্ষা করেন। হিমসেলফ এটা হচ্ছে আপনার রিফ্লেক্সিভ। এবার আসেন শি, শিও থার্ড পারসন বাট সাবজেক্টিভ মুডে আছে। এর অবজেক্ট হলো হার, এর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হার্স, হার, পজিটিভ প্রোনাউনটা হলো হার্স, আর রিফ্লেক্সিভ ফর্মটা হলো হারসেলফ। আচ্ছা, লিখে নেন সবাই প্লিজ। এবার আসেন দে, দে হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্ট হলো দেম, পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দেয়ার, আর পজিটিভ প্রোনাউন বলা হয় দেয়ার্স, আর রিফ্লেক্সিভ ফর্মটাকে বলা হয় দেমসেলফ। এবার যদি বলি ইট, ইট সাবজেক্ট, ইটের অবজেক্ট হিসেবেও ইট বসে, ইটের পজিটিভ হিসেবে ইটস বসে, কিন্তু সাবধান, এই ইটস না, এই ইটস মানে কিন্তু ইট ইজ, তাহলে এখানে অ্যাপোস্ট্রফিটা হবে না। ইহার, ইহার বুঝাতে সরাসরি আই টি এস, এর পজিটিভ প্রোনাউনটাও হচ্ছে ইটস, আর এর রিফ্লেক্সিভ ফর্মটা হলো ইটসেলফ। ওকে, এবার আসেন যদি কোনো নাউন ব্যবহার করি, কারণ নাউনও তো একটা পার্সন, যে কোনো নাউন কোন পার্সন, যে কোনো নাউন হচ্ছে থার্ড পার্সন। কারণ আমি যেটা নাম বলি রানা, ও তো ফার্স্ট পার্সনও পড়ে না, সেকেন্ড পার্সনও পড়ে না, সুতরাং রানা হচ্ছে এটা কোন পার্সন, থার্ড পার্সন। এরকম দুনিয়াতে যত নাউন আছে যে কোনো নাউনই হবে থার্ড পার্সন। আচ্ছা, আমি লিখলাম শিহাব, শিহাব এটা নাউন, এটা থার্ড পার্সন। শিহাব এটা নাম, একটা নাম নিজেই সাবজেক্টের কাজ করে, আবার প্রয়োজন হলে সেই নামটাই অবজেক্টেরও কাজ করতে পারে। শিহাব ইজ এ গুড বয়, এখানে শিহাব কি সাবজেক্ট। আবার যদি বলি আই নো শিহাব, আমি শিহাবকে চিনি, শিহাব হয়ে গেল কি অবজেক্ট। তার মানে নাউনের ক্ষেত্রে যে কোনো নাউন সে নিজেই সাবজেক্ট, প্রয়োজনে সে নিজেই অবজেক্ট। আর নাউনের পজিটিভটা হচ্ছে এরকম, নাউনের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে এস হবে, শিহাবস, শিহাবস। ওকে, মানে শিহাবের। এর পজিটিভ প্রোনাউন ফর্মটা যদি আমরা বলি, এটাকে ঠিক প্রোনাউন না, পজিটিভ নাউন হবে, এটাও হলো শিহাবস, বাট এর রিফ্লেক্সিভ ফর্মটা হবে হিমসেলফ। কারণ কি, শিহাব সেলফ হবে না, হবে হিমসেলফ। তাহলে যখন কোনো নাউনের আমরা রিফ্লেক্সিভ বের করতে যাব, তখন ওই নাউনটার প্রোনাউন আগে খুঁজতে হবে। ছেলে হলে হি থেকে হিমসেলফ, মেয়ে হলে শি থেকে হারসেলফ, এভাবে আমাকে রিফ্লেক্সিভটা বের করতে হবে। এখন যদি আমি এখানে একটা নাম লিখে দেই যে বর্ণা, এটা কি সাবজেক্ট। আচ্ছা, এখন আমি এর অবজেক্ট যদি লিখি, ওইটাও হবে বর্ণা। পজিটিভ যদি বলি তাহলে হবে বর্ণাস, মানে বর্ণার। পজিটিভ যদি আরেকটা নাউন দেই, সেটাও হবে বর্ণাস, বাট রিফ্লেক্সিভটা হবে হারসেলফ, কারণ তাকে আমরা ফিমেল হিসেবে ট্রিট করতেছি, তো হারসেলফ। তাহলে এই যে হলো যে কোনো পার্সনের পাঁচটা রূপ, এই পাঁচটা রূপ যদি আপনি না শেখেন, আপনাকে ইংলিশ গ্রামারের প্রতি পদে পদে ভোগান্তির শিকার হতে হবে। এদেরকে দেখলে জানেন মনে হয় কিছুই না, পারবো আমি, কিন্তু কনফিউজিং, মনে থাকে না, ভুলে যাই। আমি দেখাবো কোথায় কোথায় আপনাকে ঝামেলা ফেলাতে পারে। তো আমার বিশ্বাস এতক্ষণে আপনাদের নিশ্চয়ই লেখা হয়ে গেছে। যারা এখনো লেখা শেষ করতে পারেননি, তারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আচ্ছা, এখন এগুলো সম্পর্কে আমাদের আরো কথা আছে। আমরা জানলাম এটার নাম সাবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্টিভ, এটা পজিটিভ, এটা হলো পজিটিভ
প্রোনাউন ফর্ম, যদি এখানে দুইটা নাউন আছে ওখানে হলো রিফ্লেক্সিভ। এখানে অনেক কথা আছে। প্রথম কথাটা হলো এটার নাম পজিটিভ অ্যাডজেক্টিভ আর এটার নাম পজিটিভ প্রোনাউন কেন, পার্থক্যটা কি? আচ্ছা, সেই পার্থক্যটা আমরা আগে একটু বুঝি, স্টেপ বাই স্টেপ আমরা বুঝবো। সুন্দর করে পয়েন্ট করে লিখে রাখেন। যখন লিখেন, যখন কোনো প্রোনাউন অথবা নাউন এর পজিটিভ ফর্ম সরাসরি একটি নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে বসে, তা অ্যাডজেক্টিভের কাজ করে। কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। স্বাভাবিক, নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ হবে, তাই অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে একটা প্রোনাউনের পজিটিভ ফর্ম হোক কিংবা একটা নাউনেরই পজিটিভ ফর্ম হোক, ও যখন সরাসরি একটা নাউনের পূর্বে বসবে তখন সেটা অ্যাডজেক্টিভ এর কাজ করবে। এই জন্য আমরা এই প্রোনাউনগুলোকে বলেছিলাম যে পজিটিভ কি, অ্যাডজেক্টিভ। কারণ হচ্ছে ওরা সবসময় নাউনের পূর্বে অবস্থান করে, আর যারা নাউনের পূর্বে অবস্থান করে তারা বেসিক্যালি অ্যাডজেক্টিভেরই কাজ করে। তো আমরা একটু উদাহরণে যাই। দেখেন, আমরা লিখেছিলাম এখানে মাই, আর এখানে লিখছিলাম কি, মাইন। মনে আছে নিশ্চয়? মাই মানে আমার, আবার মাইন মানেও কি, আমার। তার মানে বাংলা অর্থে কিন্তু কোনো পার্থক্য নেই। পার্থক্যটা কোথায়? আমি যদি এখন লিখি দিস ইজ মাই অথবা মাইন পেন, এটা আমার কলম, তখন যদি আপনার জানা থাকে যে মাইকে তো পজিটিভ অ্যাডজেক্টিভ বলা হয়, আর যারা পজিটিভ অ্যাডজেক্টিভ তারাই তো নাউনের পূর্বে বসে, যেহেতু পেন একটা নাউন, নাউনের পূর্বে বসবে, তার মানে আমি এখানে মাই নিব। কারণ আপনার আগে থেকে জানা আছে মাই পজিটিভ অ্যাডজেক্টিভের কাজ করে, যে সবসময় নাউনের পূর্বে বসে। আপনি এখানে মাইন নেবেন না। এখন যদি সেন্টেন্সটা আমি লিখি এভাবে, দিস পেন ইজ মাই অথবা মাইন, এই কলম আমার। দেখেন, মাই মানে আমার, মাইন মানে আমার। আপনার যদি এখানে মাই লিখতে ইচ্ছা করলে তো হবে না। কারণ মাইয়ের নাম হলো পজিটিভ অ্যাডজেক্টিভ। কারণ পজিটিভ অ্যাডজেক্টিভ হইতে গেলে তো তারপর একটা নাউন থাকতে হবে। নাউন না থাকলেও অ্যাডজেক্টিভ কেমনে হবে? বাট ইজ দেয়ার এনি নাউন? নো, দেয়ার ইজ নো নাউন। যেহেতু নাউন নেই, তাহলে আপনি অ্যাডজেক্টিভ হিসেবে কাউকে বসার স্বপ্ন দেখতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার পজিটিভ প্রোনাউন হিসেবে মাইন দিতে হবে। তার মানে দিস পেন ইজ মাইন, এই কলমটা আমার। একই রকম ভাবে আসেন, এখানে ছিল হার, এখানে ছিল হার্স। এই দুটার পার্থক্য যদি বলি, আমি যদি বলি দ্যাট ইজ হার অথবা হার্স, এখানে আমি দিলাম বুক। খেয়াল করেন, যদি এরকম একটা নাউন আমি রাখি তাহলে আমার নাউনের সামনে পজিটিভ অ্যাডজেক্টিভ লাগবে, আর পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে আমি হার্স লিখবো না, বরং কি লিখবো, হার। তখন হার হবে। বাট যদি বাক্যটা এতটুকুই হয়, দ্যাট ইজ ড্যাশ, মানে ওইটা তার। তার এর ইংরেজি কিন্তু হারও হয়, হার্সও হয়। বাট আপনি হার নিতে পারবেন না, কারণ হার নিতে গেলে তারপর নাউন থাকতে হবে, বাট দেয়ার ইজ নো নাউন। তাহলে আমি এখন কি করব? এখন আমি হার্স নিব, দ্যাট ইজ হার্স। কিন্তু বাক্যটা যদি এমন হয়, দ্যাট ইজ হার অথবা হার্স বুক, ওইটা তার বই, তখন আমাকে বুঝতে হবে যে বুক তো নাউন, নাউনের পূর্বে তো অ্যাডজেক্টিভ লাগে। এখন হার্স নিব না, বরং আমি কি নিব, হার, কারণ এটা অ্যাডজেক্টিভের কাজ করবে।
তো এই যে আগের যে চারটা আমি মুছে দিলাম, এই চারটা যদি আপনি না শেখেন তাহলে কিন্তু আপনি এগুলো বুঝবেন না, এলোমেলো লাগবে। যেমন আমি খুব ভালো করে বুঝতেছি হার পজেসিভ অ্যাডজেক্টিভ, হার্স হলো পজেসিভ প্রোনাউন, যেহেতু আমার নাউন আছে সুতরাং আমার সামনে অ্যাডজেক্টিভ লাগবে, তাই আমি হার নিব। আপনি যখন চারটা শিখবেন আপনি নিজেও এটা ভালো বুঝবেন। ওকে, আচ্ছা এখন হিজের বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। আমরা দেখেছিলাম পজিটিভ অ্যাডজেক্টিভের তালিকাও হিজ ছিল, আবার পজিটিভ প্রোনাউনের তালিকাও হিজ ছিল, তাই না? দুটো কিন্তু একই ছিল। আপনাদের মনে কিন্তু প্রশ্ন আসছে যে আমি কেমন করে বুঝবো কোন হিজের নাম পজিটিভ অ্যাডজেক্টিভ আর কোনটা পজিটিভ প্রোনাউন? কেমনে আবার বুঝবেন? যখন আপনি দেখবেন হিজটা আছে নাউনের সামনে, আমি যদি বলি ইট ইজ হিজ বুক, এটা তার বই, তাহলে এই হিজের নাম হবে পজিটিভ অ্যাডজেক্টিভ। কেন? কারণ ও একটা নাউনের সামনে বসেছে। তাহলে হিজ যখন নাউনের পূর্বে বসবে তখন সে পজিটিভ অ্যাডজেক্টিভ হবে। আর যদি আমি শুধু বলতে চাই এটা তার, এটা তার, এটা আমি বাংলা থেকে ইংরেজি লিখবো, এটা তার, তখন আমি লিখবো কি? ইট ইজ হিজ। ছেলে হলে আমি হিজ বলবো। আর যদি মেয়ে হয়, মেয়ে হলে কিন্তু আমি হার বলতে পারবো না। কেন পারবো না? কারণ এখানে আমি তিনটা অপশন দিলাম, এখান থেকে আপনি তিনটা অপশন থেকে আপনি দুইটা উত্তর নিতে পারবেন। হিজ নিতে পারবেন, কারণ হিজ এরপরে নাউন থাকতেও পারে, নাউন না থাকলেও সমস্যা নেই। কিন্তু হার আর হার্সের মধ্যে তো পার্থক্য আছে। আমি এখানে কোনোভাবে হার নিতে পারবো না, কারণ হার নিতে গেলে হারের পর নাউন থাকতে হবে, আমার তো নাউন নেই, তাহলে আমি কি করব? হার্স। তাহলে আমার মনে হয় হিজের বিষয়টা আপনারা বুঝে গেছেন। তাহলে আমরা যখন দেখবো হিজ নাউনের সামনে বসছে তখন সে অ্যাডজেক্টিভের কাজ করবে, বাট নাউনের সামনে না বসলে সে প্রোনাউনের কাজ করবে। এটুকু আশা করি বুঝে গেছি। আচ্ছা, এরকম আমি আরো একটু এক্সাম্পল দিতে চাই। তাহলে আমি যদি বলি, এখন আপনাকে প্রশ্ন করি, ইট ইজ ইয়োর, আর বললাম ইট ইজ ইয়োর্স, এটা তোমার। এখন ইয়োর মানেও তোমার, ইয়োর্স মানেও তোমার, দুটোই। যদি এতক্ষণ ধরে আপনার মনোযোগ ঠিক থাকে আমার আলোচনায় এবং কথায় ক্লাসে, তাহলে আপনি ঠিকই ধরে ফেলছেন এখানে সঠিক উত্তর হবে কি? ইয়োর্স। কারণ কি? কারণ আমি যদি ইয়োর ব্যবহার করি, ইয়োরের পরে একটা নাউন থাকতে হবে, বাট দেয়ার ইজ নো নাউন। নাউন যেহেতু নেই তাহলে আমি ইয়োর্স নিব। কিন্তু যখন বাক্যটা এমন হবে, ইট ইজ ইয়োর অথবা ইয়োর্স পেন, এটা তোমার কলম, তখন আবার হিসাবটা ভিন্ন হয়ে গেল। কারণ পেন তো নাউন, নাউনের সামনে তো অ্যাডজেক্টিভ দরকার, তার মানে আমি ইয়োর্স নিব না, বরং আমি কি নিব? ইয়োর। তাহলে ইয়োর যখন বসবে তখন তারপর অবশ্যই এটা কি থাকবে? নাউন। সকল পজিটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রেই তাই। আচ্ছা, এবার আসেন নাউন গুলো কেন্দ্রিক একটু বুঝাই। ধরুন আমি একটা বাংলা বাক্য লিখব, এটি, আমি বলতে চাচ্ছি এটি শিহাবের কলম, তাহলে আমি কি লিখব? ইট ইজ শিহাব পেন, এটা শিহাবের কলম, ঠিক না? আচ্ছা, এখন যদি বলি, শুধু বললাম যে এটা শিহাবের, আর কিছু না, এটি শিহাবের, শিহাবের কলম নাকি বই সেটা বলতে গেলাম না, শুধু বললাম এটা শিহাবের। এটা কার? এটা আমার, ইট ইজ মাইন। এটা কার? এটা তোমার, ইট ইজ ইয়োর্স। এটা কার? ইট ইজ হার্স, এটা তার। এটা কার? এটা শিহাবের। তখন আমি লিখব কি? ইট ইজ শিহাব। যে কোনো নাউনের পরে অ্যাপোস্ট্রফি এস দিলে সেটা পজিটিভ হয়ে যায়। হলেও এখানে একটা পার্থক্য আছে, একটু মনোযোগ দেন। প্রথম বাক্যের যে শিহাবস আর পেন, এখানে পেন শব্দটা কিন্তু নাউনের কাজ করেছে। এখন যদি আপনাকে জিজ্ঞেস করি, শিহাব তো একটা প্রপার নাউন, ভালো কথা, নাউন একটা, কিন্তু এই মুহূর্তে কিন্তু শিহাব লেখা নেই, লেখা আছে কি? শিহাবস। যদি আপনাকে জিজ্ঞেস করি এটা কোন পার্ট অফ স্পিচ, কি বলবেন? প্রোনাউন।
না, এটা প্রোনাউন না। এটাকে পার্ট অফ স্পিচ বললে এখন আমাকে বলতে হবে অ্যাডজেক্টিভ। নাউনের পজিটিভ হোক আর প্রোনাউনের পজিটিভ হোক, যদি সে নাউনের পূর্বে বসে যায় সরাসরি এরকম একটা নাউনের, তখন সে পার্ট অফ স্পিচ হিসেবে অ্যাডজেক্টিভের কাজ করবে। তার মানে শি হ্যাভসটা এখানে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এখন যদি প্রশ্ন করেন তাহলে এইখানে কি, এটাকে অ্যাডজেক্টিভ বলতে পারবেন না, এটাকে আপনার নাউনে বলতে হবে। আপনাকে বলতে হবে পজিটিভ নাউন। পজিটিভ প্রোনাউন তো আর বলা যাবে না, কারণ প্রোনাউন তো হচ্ছে আই, উই, ইউ এগুলো। এটাকে আপনি বলবেন পজিটিভ নাউন, মানে নাউনের পজিটিভ ফর্ম। সো আমি এটাকে বলবো পজিটিভ নাউন। আর এইটাকে আমি কি বলবো, এই যে উপরে শি হ্যাভস, এটাকে আমি বলতে পারি পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ সে আরেকটা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করেছে। আমার মনে হয় নাউনের বিষয়টা আপনারা বুঝে গেলেন যে একটা নাউন এর পজিটিভ ফর্ম কিভাবে অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, কিভাবে সে নাউন হিসেবে ব্যবহার হতে পারে। তাহলে যে কোনো নাউনকে পজিটিভ করার নিয়ম কি, নাউনের পরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিব, তাই না? তাই। কিন্তু এখানে আবার কিছু কথা আছে। যে কোনো নাউনের পজিটিভ করার নিয়ম লিখে রাখেন, নাউনকে পজিটিভ করার জন্য নিয়মটা হচ্ছে আগে নাউন, তারপরে একটা অ্যাপোস্ট্রফি চিহ্ন হবে। অ্যাপোস্ট্রফি কাকে বলে? এই যে কমার মতো যে উপরে চিহ্নটা দেই আমরা, এটাকে বলে অ্যাপোস্ট্রফি। তাহলে অ্যাপোস্ট্রফি দিব, তারপর একটা এস যোগ করব, এস। এইভাবে আমরা নাউনকে পজিটিভ করি। যেমন আমি যদি বলি রাকিবের, তাহলে আমি কি বলবো? রাকিব। আমি যদি বলি আসিফের, তাহলে কি বলবো? আসিফ। আমি যদি বলি মানুষের, তাহলে কি বলবো? ম্যানস। না, আমি যদি বলি মানুষদের, মানুষদের মানে কি একজন মানুষ না, অনেক, তখন আর ম্যান হবে না, তখন কি হবে? মেন। ওই মেনের সাথে অ্যাপোস্ট্রফি এস হবে। এখান থেকে আপনাদের একটা ধারণা হওয়ার কথা, সেটা হলো একটা নাউন দ্বারা একজনকে বুঝাক আর অনেককেই বুঝাক, মানে সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, পজিটিভ করার নিয়ম হচ্ছে নাউনটার পরে একটা অ্যাপোস্ট্রফি দিব, তারপরে এস দিব, এটাই নিয়ম। আপনি যদি বলেন মানুষের, পিপল, তাহলে আপনাকে কি করতে হবে? পিপল কিন্তু প্লুরাল নাম্বার, তাতে কি, প্লুরাল হলেও আমরা পিপল লেখার পর অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিব। আমি বললাম একজন নারীর, তাহলে আমি কি লিখব? ওমেন, এর সাথে এস। বাট যদি বলি সব নারীর, নারীদের, তখন কিন্তু আমি ওমেন লিখবো না, আমি কি লিখবো? প্লুরাল ফর্ম উইমেন। উইমেন লিখলেও তাকে পজিটিভ করার নিয়ম হচ্ছে অ্যাপোস্ট্রফি এস। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে যে কোনো নাউন এর পজিটিভ হচ্ছে নাউনের পরে একটা অ্যাপোস্ট্রফি চিহ্ন দিব, তারপরে আমরা এস যোগ করব। এভাবেই আমরা তাকে পজিটিভ বানাই, এটা সচরাচর নিয়ম। তবে এখানে আরেকটা ব্যতিক্রমী কথা আছে, সেটা মনে রাখবেন নোট দিয়ে, এটা ভুলে যাবেন না কখনোই। ব্যতিক্রমী বিষয়টা হলো এরকম, যদি কোনো নাউন এর শেষে স্পেলিং বা বানানের প্রয়োজনে, লিখে আমি বুঝাবো, অথবা প্লুরাল করার প্রয়োজনে এস যুক্ত থাকে,
তাহলে তাকে পজিটিভ করার সময় লিখে নেন প্লিজ, তাকে পজিটিভ করার সময় ওই যে এসটা থাকবে না, সেই এস এর পরে অ্যাপোস্ট্রফি বসাতে হয়। বিষয়টা আমি সুন্দর করে বুঝাবো, একটু লিখে নেন। তাহলে আমি লিখেছি, যদি কোনো নাউনের শেষে বানান, অনেক সময় আমরা বানান করতে গেলে একটা নাউনকে স্পেলিং করতে গেলে ইংলিশে তারপরে এস থেকে যায়, স্পেলিং এর প্রয়োজনে হোক আর নাউনটাকে প্লুরাল করার প্রয়োজনেই হোক, যদি নাউনের শেষে এস থাকে আর সেই নাউনকে যদি আপনি আবার পজিটিভ করতে চান, তখন কিন্তু নতুন করে এস যোগ করার দরকার নেই। ওই নাউনের শেষে যে এসটা থাকবে সেই এসটার পরে আমরা শুধু একটা অ্যাপোস্ট্রফি দিব। অ্যাপোস্ট্রফির পরে কিন্তু আর এস দেয়া যাবে না। আচ্ছা, তো চলেন আমরা এটার কিছু একটা এক্সাম্পল নিয়ে আসি। মনোযোগ দেন, ভালো বুঝবেন। আমি আগে এইটুক মুছে দেই, একটু আপনাদেরকে বুঝাই। আমি ধরেন বাংলায় বলতে চাই, ইউনুসের, ইউনুস ধরেন একজনের নাম, এক ব্যক্তি, যে কোনো ব্যক্তি, পৃথিবীতে এরকম অনেক নামে আছে। তাই আমি বললাম যে ইউনুসের বাবা। আচ্ছা, আমি যদি এটা ইউনুসের বাবা না বলে বলতাম যে রহিমের বাবা, তাহলে আমরা কি লিখতাম? আমরা কিন্তু আগে লিখতাম এভাবে, রহিম অ্যাপোস্ট্রফি দিয়ে এস, তারপর ফাদার, রহিমের বাবা। এটাই কিন্তু নিয়ম, তাই না? আচ্ছা, সেই হিসেবে ইউনুসের বাবা, এটাও আমার লেখার কথা ছিল এইভাবে, ইউনুস অ্যাপোস্ট্রফি দিয়ে এস, ফাদার। আমি তো এভাবে লিখি, আপনারা একটু উচ্চারণ করে দেখেন তো, পারেন নাকি? পারবেন? এর উচ্চারণ কি হবে? ইউনুসেস, ইউনুসেস, এমন কিছু হয়? হয় না। এই জন্য আমি বলেছি যে আমরা যে নাউনটাকে পজিটিভ করতে যাব, দেখেন এখানে শেষে কিন্তু এস দেওয়াই আছে। এই এস কি নাউনটাকে প্লুরাল করেছে? না, এটা বানানের প্রয়োজনে এস যোগ হয়েছে। যে কারণেই এস যোগ হোক, সেই নাউনকে যদি আপনার পজিটিভ করার প্রয়োজন হয়, তাহলে এস এর পরে শুধু সিম্পলি একটা অ্যাপোস্ট্রফি দিবেন। ওই অ্যাপোস্ট্রফির পরে নতুন করে আর এস দেওয়ার প্রয়োজন নেই বা দেয়া যাবে না। তাহলে আমি লিখবো ইউনুস ফাদার। ক্লিয়ার? আমার মনে হয় বুঝে গেছেন, যদি মনোযোগ ঠিক থাকে। আচ্ছা, এখন যদি আমি বলি মেয়েদের বিদ্যালয় বা বালিকাদের বিদ্যালয়, যদি বলতো বালিকার বিদ্যালয়, একজন বালিকা, তখন হয়তো আমরা লিখতাম গার্লস স্কুল। এভাবে গার্লস স্কুল লেখার মানে হলো একজন মেয়ের জন্য বিদ্যালয়। কারণ কি? কারণ তো বোঝাই যাচ্ছে যে গার্ল সিঙ্গুলার নাম্বার, আসলে তো একটা মেয়ের জন্য বিদ্যালয় না, অনেক মেয়ে। তাহলে আমাকে প্রথমে নাউনটা কি করতে হবে? প্লুরাল নাম্বার করতে হবে। আপনারা জানেন যে কোনো একটা নাউনের শেষে নর্মালি এস যোগ করলে সেটা প্লুরাল হয়, যেমন পেন সিঙ্গুলার, পেন্স প্লুরাল। প্লুরাল করার আরো অনেক নিয়ম আছে, এগুলো জানবো আমরা নাম্বারের ক্লাসে। নর্মালি নাউনের সাথে এস যোগ করলে নাউন প্লুরাল হয়। তাহলে আমি যদি মেয়েদের বলি, তাহলে কিন্তু আমাকে নর্মালি আগেই লিখে রাখতে হবে গার্লস, লিখতে হবে কিন্তু। তো লিখছি।
এখানে যেমন দেখেন ওমেন সিঙ্গুলার নাম্বার, একটা নারী, তার পজিটিভ হয়েছে অ্যাপোস্ট্রফি দিয়ে এস। যখন ওমেনের প্লুরাল ফ্রম উইমেন করছি, এটা কিন্তু প্লুরাল নাম্বার, তারপরও আমি অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিয়েছি। এখানেও গার্লস প্লুরাল নাম্বার, কিন্তু আমি শুধু অ্যাপোস্ট্রফি দিব, এস দিব না। তাহলে বিষয়টা কি বুঝলাম? একটা নাউন এই উইমেনের মতো প্লুরাল নাম্বার হোক আর সিঙ্গুলার নাম্বার হোক, যে কারণেই হোক, যদি ওই নাউনটার শেষে এস যুক্ত করা থাকে, তাহলে পজিটিভ করতে গিয়ে আপনি অ্যাপোস্ট্রফি দিয়ে আবার এস দিবেন না, শুধু একটা অ্যাপোস্ট্রফি দিবেন। তাহলে গার্লস স্কুল, আমার হ্যাঁ বুঝে গেছেন। আচ্ছা, এবার আসেন, আমরা বাংলায় তো অনেক কিছু বলি, কিন্তু ইংলিশে লিখতে গেলে আমাদের হাত কাঁপাকাঁপি শুরু হয়, কারণ আমরা বেসিক বুঝি না। এখন যদি আমি আরেকটা বাংলা ফ্রেজ লিখি, সেটা হলো ছাত্র ছাত্রীদের কমন রুম। কমন রুমের বাংলা আমি জোর করে খুঁজতে গেলাম না, সাধারণ কক্ষ বাদ কমন রুমকে কমন রুমে বলি। তাহলে কি এখানে একজন ছাত্রর না, ছাত্র ছাত্রীদের, তার মানে আমার আগে স্টুডেন্টস লিখতে হবে, মানে প্লুরাল নাম্বার হিসেবে আমাকে লিখতে হবে, কারণ এখানে বলছে ছাত্র ছাত্রীদের। এখন যদি আমি লিখি এখানে কমন রুম, মনোযোগ দিবেন প্লিজ, তাহলে রুম কি নাউন না? কথা ছিল কি, যখন কোনো নাউনের সামনে একটা নাউন বসবে বা প্রোনাউন বসবে, তাকে পজিটিভ বানাতে হবে, তার মানে আমার এই নাউনটাকে এখন পজিটিভ বানাতে হবে। কিন্তু আমি দেখতেছি নাউনের শেষে এস যুক্ত করা আছে, প্লুরাল হওয়ার জন্য এস যুক্ত করা আছে, ওই এস কে তো আমি তুলতে পারবো না, কারণ ওই এস কে তুলে দিলে তো ছাত্র ছাত্রীদেরকে বুঝাবে না, একজনকে বুঝাবে। তাহলে এই প্লুরাল করার যে এস, এটাকে আমি তুলতে পারবো না, তাহলে পজিটিভ কিভাবে বানাবো? বানাবো শুধু এস এর পরে অ্যাপোস্ট্রফি দিয়ে, স্টুডেন্টস কমন রুম। আমার মনে হয় এবার ঠিকঠাক একদম খুব ভালো করে বুঝে গেছেন। আচ্ছা, এবার আসেন আরেকটা বিষয় বোঝান। এখন যদি আমি বলি এটুক তো লিখে নিয়েছেন, হ্যাঁ, তাহলে পজিটিভ তো বুঝাই দিলাম সব। এখন যদি আমি লিখি শিক্ষকদের কাজ, একজন শিক্ষকের কাজ কিন্তু না, শিক্ষকদের কাজ। তাহলে শিক্ষকদেরকে বোঝানোর জন্য আগে আমাকে লিখতে হবে টিচার্স। এখন যেহেতু আমি এরপর একটা নাউন লিখবো, তাহলে আমার এই নাউনটাকে পজিটিভ বানাইতে হবে। পজিটিভ বানানোর নিয়ম কি? নর্মালি অ্যাপোস্ট্রফি দিয়ে এস, কিন্তু এস তো দেওয়া আছে, তাহলে আমি শুধু অ্যাপোস্ট্রফি দিব। বলতে পারেন যে স্যার এইটা যদি আমি এভাবে লিখি সমস্যা কি? আমি যদি এভাবে লিখি টিচার দিয়ে অ্যাপোস্ট্রফি এস, টিচার্স ওয়ার্ক, তখন বুঝাবে এটা একজন শিক্ষকের কাজ। তাহলে ফাইনালি কি বুঝলাম? একটা নাউনকে যদি প্লুরাল করা হয়, মানে তার সাথে যদি এস থাকে, পজিটিভ করার নিয়ম এস এর পরে অ্যাপোস্ট্রফি। কিংবা একটা নাউন প্লুরাল না, সিঙ্গুলারই, কিন্তু নামের বানানের শেষে এস আছে, নতুন করে পজিটিভ করতে গেলে আর এস দেওয়া যাবে না, জাস্ট এস এর পরে একটা অ্যাপোস্ট্রফি হবে। আমার মনে হয় আপনারা এটা খুব ভালোভাবে বুঝে গেছেন, নাকি? আপনি কি আমার সাথে একমত? ভালোভাবে বুঝে গেছেন কিনা? আচ্ছা, এখন এখানে আরো কথা আছে। আমি লিখছিলাম রহিমের বাবা, তো রহিমের বাবার ইংলিশ জন্য কি লিখছিলাম? রহিমস ফাদার, মানে এখানে রহিম দিয়ে অ্যাপোস্ট্রফি এস, তারপর হচ্ছে ফাদার, রহিমের বাবা। এখন যদি আমি রহিমের বাবা না বলে বলি রহিমদের বাবা, বলি না বাংলায় আমরা? ধরেন রহিমের 3 ভাই, আমরা বাংলায় বলি না? আমরা কি বলি? রহিম, করিম ও জামালের বাবা এখানে এসেছে, বলি না? বলে এই রহিমদের বাবা তো এখানে এসেছে, রহিমদের বাংলায় কিন্তু বলি। তো তখন আপনি কি লিখবেন?
রহিমের বাবা মানে তো এখানে একজন রহিমের কথা বলা হয়েছে। আর যদি আমি লিখি সরি রহিমদের বাবা, তাহলে বুঝাবে হয় রহিম আছে অনেকগুলো, অথবা রহিম এর কয়েক ভাইয়ের কথা বলছে। তাহলে এই নাউনটা কি সিঙ্গুলার হলো নাকি প্লুরাল হলো? যেহেতু রহিমদের, নিশ্চয় প্লুরাল। এখন বলতে পারেন তাহলে এটাকে আমি প্লুরাল করবো কেমনে? খুব সহজ। আপনাকে যদি বলি কলম, পেন, পেনের প্লুরাল কি? পেন তো একটা কলম। যদি অনেকগুলো কলম বলি তাহলে কি হবে? পেন্স হবে না? একই রকম ভাবে যদি বলি রহিমদের, আপনি রহিমের সাথে এস যোগ করবেন, রহিমস। তাহলে এখন অনেকগুলো রহিমকে বুঝাচ্ছে, কিংবা রহিমের কয়েক ভাইকে বুঝাচ্ছে। এখন তারপরে নাউনটা কি? ফাদার। কথা তো আগেরটাই। যখনই আমি নাউনের সামনে কোনো নাউন বসাবো তাকে তো পজিটিভ করতে হবে। এখন আমার এটা পজিটিভ করতে হবে। তো আমি এই এসটা কেন যেন দিয়েছি? ওই যে রহিমদের বোঝানোর জন্য এসটা দিয়েছি। এখন আমাকে পজিটিভ করতে হবে, তো আমি কি করব? আমি শুধু এস এর পরে অ্যাপোস্ট্রফিটা দিব। মজা না? তাহলে যখন একটা নাউনের শেষে এস দেওয়াই থাকবে, যে কোনো প্রয়োজনে, সেটাকে প্লুরাল করার প্রয়োজনে, কিংবা সেটাকে আপনার নামের বানানের প্রয়োজনে, যেভাবেই হোক, যদি এস থাকে তাহলে ওই নাউনের পজিটিভ করতে গেলে শুধু এস এর পরে একটা অ্যাপোস্ট্রফি বসাবেন, আর কিছু না। আমার মনে হয় পজিটিভের বিষয়টা আপনারা অনেক ভালো করে বুঝলেন, এবং আমার ধারণা অনেকের লাইফে এমন হতেই পারে পজিটিভ সম্পর্কে এই প্রথম একটা সুস্পষ্ট ধারণা হয়ে গেল। হয়তো তার মানে আপনারা ইংলিশের কিচ্ছু জানেন না, এটা কখনোই বলবো না। মানে থাকে না, মানে একটা শান্তি মতো শেখা, তৃপ্তি মতো শেখা। আমার ধারণা এটা হয়তোবা আপনাদের ক্ষেত্রে সম্ভব হয়েছে, এটা আপনারাই ভালো বলতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা পজিটিভের বিষয়টাও বুঝে গেলাম, রাইট? ওকে, এবার আসেন, কিছু জিনিসের এখানে বিষয় আছে। রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে একটা লিখছিলাম yourself, আরটা লিখেছিলাম yourself। এই দুইটার মধ্যে ভিন্নতা আছে। yourself হচ্ছে তুমি নিজে, আর yourself হচ্ছে তোমরা নিজেরা। লিখে রাখেন। মজার একটা বিষয় দেখেন, আমি যদি ইংলিশে লিখি ইউ মানেই তুমি, আবার ইউ মানেই কিন্তু তোমরা, তাই না? আমি যদি বাংলায় বলি যে ইউ আর গুড, তুমি ভালো নাকি তোমরা ভালো, এটা কি বোঝা যাবে? আমি ধরেন কয়েকজন আছে, তাদের উদ্দেশ্যে বললাম ইউ আর গুড, ব্যাপারটা কিন্তু অস্পষ্ট। এটা দ্বারা আমি মিন করতে পারি তুমি ভালো, আবার এটাও মিন করতে পারি তোমরা ভালো। তার মানে ইউ দ্বারা মাঝে মাঝে বোঝা যায় না যে তুমি বুঝাচ্ছে নাকি তোমরা বুঝাচ্ছে। এটা না বোঝা গেলেও এর রিফ্লেক্সিভ ফর্মে কিন্তু ঠিকই বোঝা যায়। যখন ইউ দ্বারা তুমি তোমাকে একজনকে বুঝাবে তখন yourself, আর যখন ইউ দ্বারা তোমাদেরকে বুঝাবে তখন হবে yourselves। ধরেন আমি একটা বাক্য লিখলাম যে তোমার উচিত নিজেকে প্রস্তুত করা। তাহলে এখানে কিন্তু আমি একজনকে মিন করে বলছি, তোমার উচিত নিজেকে প্রস্তুত করা। তাহলে আমি কি লিখবো? আমি লিখবো ইউ শুড প্রিপেয়ার yourself। ইউ শুড প্রিপেয়ার yourself, তোমার উচিত নিজেকে প্রস্তুত করা। ইউ শুড প্রিপেয়ার yourself। এখন যদি আমি বাক্যটা লিখি তোমাদের উচিত নিজেকে প্রস্তুত করা, নিজেদেরকে হবে, নিজেকে না, নিজেদেরকে প্রস্তুত করা।
তোমাদের উচিত নিজেদেরকে প্রস্তুত করা। এই ক্ষেত্রে কিন্তু আমার পরিবর্তন আনতে হবে। ইউ এ পরিবর্তন নেই, বাট এইখানে পরিবর্তন আছে। তাহলে আমি লিখবো ইউ শুড প্রিপেয়ার yourself যখনই আমি বলবো yourself তখনই বুঝাবে তোমাদেরকে। এইভাবে যখন আপনি ইউ দ্বারা তুমি বা একজনকে মিন করবেন তখন আপনাকে yourself লিখতে হবে। এখন যদি আপনি ইউ দ্বারা তোমাদেরকে মিন করেন তাহলে আপনার লিখতে হবে কি yourselves। বুঝে গেলেন তো? আচ্ছা, এখন আসেন আমরা শিখছিলাম ইট একটা পার্সন, কোন পার্সন যেন? থার্ড পার্সন। ইটের পজিটিভ আমরা শিখছিলাম ইটস। এটা নিয়ে একটা প্রত্যেকেরই ঝামেলা দেখি আমি। যখন আপনি লিখবেন আই টি সরাসরি এস, এই ইটস মানে হলো ইহার বা এর। আর যখন আপনি লিখবেন এডস, অ্যাপোস্ট্রফি দিবেন। অ্যাপোস্ট্রফির কাজ কি? অ্যাপোস্ট্রফির কাজ হলো ওইখানে একটা লেটার থাকে, সেই লেটারকে বাদ দেয়া হলে তখন আমরা তার পরিবর্তে অ্যাপোস্ট্রফি বসাই। তার মানে এখানে কি বাদ দেওয়া হয়েছে? এখানে মূলত ইটস বলতে ইট ইজ কে বোঝানো হচ্ছে। সো এই ইটস মানে কিন্তু ইহা হয়। এখন যদি বলি আমার একটা বিড়াল আছে, এখন নেই, ছিল আর কি এক সময়। আই হ্যাভ এ ক্যাট, আমার একটা বিড়াল আছে। আমার একটা খুব সুন্দর বিড়াল ছিল। তখন আমি চাইলে বিড়ালটার একটা ভিডিও করে রাখতে পারতাম। এখন এই ধরনের ভিডিও দেখে মানুষ অনেক খুশি হতো, তখন মাথায় আসেনি, প্রয়োজন মনে করিনি। মানে আপনারা অবাক হবেন রীতিমতো, আমি বিড়ালের বাচ্চাটাকে একদম হচ্ছে যে হ্যান্ড ফিডিং করে বড় করছি। ওর মা হচ্ছে ওকে রেখে চলে গেছে, কান্না করতেছিল, আমি ধরে নিয়ে আসছি, নিয়ে এসে তারপর ছোট বাচ্চা হাত দিয়ে দিয়ে হচ্ছে দুধ অনেক যত্ন করে তার ড্রপার দিয়ে দিয়ে বিভিন্নভাবে খাওয়াই বড় করছিলাম। আমার নিজেরও এখনো অবিশ্বাস হয়। এই বিড়ালটাকে আমি প্ল্যান করেছিলাম, ওকে আমি যা বলবো ও তো তাই শিখবে, তাই অভ্যস্ত হবে। বিলিভ মি, ওকে আমি সব কমান্ড করতাম ইংলিশে। কাম হেয়ার বলতাম, কাম হেয়ার বলে হাত এরকম করতাম, বুঝতো না, আস্তে আস্তে বুঝতো কাম হেয়ার, ও চলে আসতো। ও অনেকগুলো সেন্টেন্সের মিনিং বুঝে গেছে, বলা যায় 20-25টা সেন্টেন্সের মিনিং বুঝে গেছে। ও বিড়াল কথা বলতে পারে না, হয়তো ম্যা ম্যা বলে, ওর কথা আমি বুঝি না, যদিও আমি বুঝে গেছি ওর ভাষার ধরনটা কেমন। ও 20-25টা ইংলিশ সেন্টেন্সের মিনিং বুঝে গেছে। অবাক করা ব্যাপার মনে হলেও আসলে অবাক হওয়ার কিছু নেই। যে কোনো কিছুকে, মানুষ হোক বা অন্য প্রাণী হোক, শিশু থেকে, ছোট থেকে আপনি ওকে যেভাবে রেডি করতে চাবেন ও সেভাবেই রেডি হবেই। বিশেষ নাহলে আরেকটা আপনাদের কাজ করতে বলি। ধরেন দুইটা ক্যারেক্টার, এরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। মানুষের তো কনজুগাল লাইফ আসবেই। তো এদের একটা সন্তান হলো, ছোট্ট একটা বাচ্চা হলো, বেবি হলো। এরা যদি প্ল্যান করে হাজব্যান্ড ওয়াইফ যে ওর সাথে এরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ছাড়া কথা বলবে না, সে বা ইংলিশ ছাড়া বলবে না, ন্যাচারালি এভাবে যদি 5টা বছর, মানে যতদিন কথা শিখতে লাগে আর কি, 5 বছরের মতো তো লাগেই, 3 বছরেই কথা বলে, যদি 5টা বছর এই হাজব্যান্ড ওয়াইফ, এই দম্পতি যদি এরা যদি ওর সামনে যে ভাষাই প্রয়োগ করবে অনবরত, ও ন্যাচারালি তাই শিখে যাবে, তাই শিখবে। তো যারা এখনো কনজুগাল লাইফে যাননি,
তারা যদি মনে করেন যে আমার ইংলিশ শেখা কষ্টকর, আমি চাই আমার ছেলে মেয়ে ইংরেজি শিখুক ন্যাচারালি, তাহলে এই কাজটা করতে হবে। ছোট থেকে যেভাবে রেডি করবেন বাচ্চাদেরকে সেইভাবেই রেডি হবে। 100%, না 100% বলবো না, 99% রেডি হবে। 1% এদিক সেদিক হয়ে যায়। আমার সেই বিড়ালের কথা মনে পড়ে গেল। পরে বিড়ালটা কি হলো, তাই তো? বিড়ালটা এখন দেশে নাই। বিড়ালটা আমার এক বন্ধু এত পছন্দ করছে, দেশে বাইরে থাকে, ও আসছিল, ওর ভীষণ ভালো লাগছে, ও যে কোনো মূল্যে বিড়াল নিয়ে যাবে। তারপরে সে বিড়ালের জন্য কি যেন কাগজপত্রও করতে হয় মনে হয়, করে সেই বিড়ালটা নিয়ে গেছে, এখনো আছে সে বেঁচে। ইন্টারেস্টিং বিষয়টা। সো বিড়ালের কথা মনে পড়ে গেল। আই হ্যাভ আ ক্যাট, আমার একটা বিড়াল আছে, এখনো যদি বলি। এখন আমি বললাম এর রং ব্রাউন বা হোয়াইট, এই যে এর, তাহলে আমি কি লিখবো? ইটস। ইটস কালার ইজ হোয়াইট। এই যে আমি সাদা মনে এখানে ইটস লিখে দিলাম, কি একটা উল্টাপাল্টা অবস্থা হলে বুঝতেছেন? ইটস কালার ইজ হোয়াইট মানে আমি বলতেছি, ভাবেন যদি এভাবে লিখি, ইট ইজ কালার ইজ হোয়াইট, এটা কি আপনার কাছে ভালো লাগবে? ইট ইজ কালার ইজ হোয়াইট না। তো আপনি এখানে অ্যাপোস্ট্রফি দেওয়ার মানে তো এটাই বোঝাচ্ছে। এজন্য খুব সতর্ক থাকবেন। যখন এর বা ইহার বুঝাবেন, তখন এই অ্যাপোস্ট্রফিটা অবশ্যই পরিহার করতে হবে। মানে এটা হবে এভাবে, ইটস কালার ইজ হোয়াইট। এখন আপনি যদি বলেন যে, আপনি বলতে যাচ্ছেন ইট ইজ ফন্ড অফ মিল্ক, মানে এটা দুধ পছন্দ করে, এরকম করে যদি লিখতে চান, তখন আপনি ইট ইজ এর পরিবর্তে সংক্ষেপে লিখতে পারেন কি, ইটস ফন্ড অফ মিল্ক। আমার মনে হয় আপনারা যথেষ্ট সজাগ থাকবেন এখন থেকে ইটের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি দেওয়ার বিষয়ে। অ্যাপোস্ট্রফি দেওয়া মানে কিন্তু পজিটিভ হলো না, সেটা একটা সেন্টেন্স হয়ে গেল বলা যায়, কারণ ভার্ব আছে তো, ইট ইজ। তাহলে ইহার বা এর বোঝানোর জন্য আমাকে ITS সরাসরি লিখতে হবে, ইটস। আচ্ছা, তাহলে পার্সন থেকে যে কটা কনফিউশন ছিল, আমার মনে হয় সেই কনফিউশনগুলো আপনারা ধরতে পারছেন। এবার আমরা আরেকটা বিষয় জানব। এই যে আমি শুরুতেই বলেছিলাম, মনে আছে, আই মানে আমি, আবার আই মানে আমার, আবার আই মানে আমাকে, কখন কোনটা অর্থ? আচ্ছা, যখন আই এর পরে হ্যাভ ভার্ব থাকে, তখন আই এর অর্থ হচ্ছে আমার। এখানে হ্যাভটাই কিন্তু মূল ভার্বের কাজ করবে। হ্যাভ অক্সিলারি ভার্ব হিসেবেও বসে না, যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সেই হ্যাভের কথা বলি নাই। হ্যাভ যখন বাক্যে নিজেই মূল ভার্ব, যেমন আই হ্যাভ আ ডগ, আমার একটা কুকুর আছে, তখন আই মানে আমার। তাহলে হ্যাভ যখন প্রিন্সিপাল ভার্বের কাজ করবে, তখন আই মানে আমার হবে। আমি অবাক হই, এখনো এই আইটা অনেকে এভাবে লিখে। নো, যে আই মানে আমি, সেটা তো এভাবে স্মল লেটারে হবে না, সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে। আই হ্যাভ এ ডগ। আবার অনেকে আইটা এভাবে লিখে, শোনেন, এভাবে লিখলে ভুল তা না, এটা এক ধরনের ফন্ট, এটা আরেক ধরনের ফন্ট। এই যে ভিন্ন ফন্টে যে মিশ্রণ, এটা ভালো হয় না। আপনি ভাবেন তো, আপনি কম্পিউটারে টাইপ করতেছেন, সুতনি এমজে, এর সাথে আপনি আরেকটা ইংলিশ ফন্ট এটা ঢুকাই দিলেন, এটা চাইনিজ ফন্ট ঢুকাই দিলেন, মিনিং না হয় সেম হলো, কিন্তু এটা তো দেখতে সুন্দর লাগবে না, সব সিমিলার ফন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আই মানে হবে আমার। প্রশ্ন হলো আই মানে আমাকে কখন হয়? পেসিভ ভয়েসের ক্ষেত্রে। পেসিভ ভয়েসে আই মানে আমাকে। পেসিভ ভয়েস আমরা আরো বুঝবো সামনের লেকচারগুলোতে গিয়ে।
জাস্ট ইনিশিয়ালি বুঝাচ্ছি। যেন আমি যদি বলি আই হ্যাভ বিন কল্ড হেয়ার, বাই ছাড়াও প্যাসিভ হবে, সমস্যা নেই। এটা কিন্তু প্যাসিভ ভয়েস। হ্যাঁ, এই যে এরকম বি ভার্ব আর ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে প্যাসিভ হয়। এই ক্ষেত্রে আপনার আই মানে হচ্ছে আমাকে। সো আই হ্যাভ বিন কল্ড হেয়ার মানে আমাকে এখানে ডাকা হয়েছে। আই এর ক্ষেত্রে আর উই এর ক্ষেত্রে একই নিয়ম। তাহলে যদি বলি উই মানে আমাদেরকে, কখন হবে? যখন প্যাসিভ ভয়েস হবে। আমি যদি বলি যে উই হ্যাভ বিন কল্ড হেয়ার, তাহলে অর্থটা কি হবে? যে আমাদেরকে এখানে ডাকা হয়েছে। আচ্ছা, তাহলে আই আর উই এর এই মিনিং এর বিষয়টা আপনারা সম্ভবত বুঝে গেছেন ভালো। এখন আমি আরেকটা জিনিস বুঝাবো, খুব দরকারি। আমরা এই যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, কার পরে কোনটা বসাবো অনেকেই এলোমেলো করে ফেলি। এর একটা আমরা তালিকা নিয়ে নেই, চলেন। তালিকাটা হলো, যখন আপনার বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, আয়ের ক্ষেত্রে আপনি এম, ইজ, আর এর মধ্যে এম নেবেন। ওয়াজ, ওয়ার এর মধ্যে ওয়াজ নেবেন। হ্যাভ, হ্যাজ এর মধ্যে হ্যাভ নেবেন। ডু, ডাজ এর মধ্যে ডু নেবেন। আর পাস্ট টেন্সে তো সবার জন্যই ডিড। আর শ্যাল, উইল এর মধ্যে শ্যাল নেবেন। তবে ব্র্যাকেটে লিখে রাখেন, তবে মডার্ন ইংলিশ মানে আধুনিক ইংলিশে, হ্যাঁ, জোর দিতে বা কোনো কিছুর উপর গুরুত্ব দিতে উইল, উইলও ব্যবহৃত হয়। ট্র্যাডিশনাল ইংলিশ অনুযায়ী নর্মালি আয়ের পর শ্যাল বসে, কিন্তু আপনি যেটা কাজ জোর দিয়ে বুঝান, আমি তোমারে দেখা নিব, তখন আপনি বলতে পারেন আই উইল সি ইউ, আমি যাবই। ওখানে আপনি চাইলে আই মাস্ট গো না বলে আই উইল গো বলতে পারেন। তাহলে নর্মালি আয়ের পরে শ্যাল বসে, তবে জোর দেওয়ার ক্ষেত্রে উইল বসে, বা মডার্ন ইংলিশে এখন আয়ের ক্ষেত্রে সবসময় উইলই বসে, শ্যালের ব্যবহার খুব কম। তাহলে সবগুলো ভার্বের একটা তালিকা পেয়ে গেলেন না? তাহলে আয়ের পরে অ্যামিজারের মধ্যে অ্যাম দিবেন, ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ দিবেন, হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাভ দিবেন, ডু ডাজের মধ্যে ডু দিবেন, ডিডের মধ্যে ডিডি, আর শ্যাল উইলের মধ্যে কি দিবেন? শ্যাল। এই কোটা নিয়ে তো ঝামেলা হয়। আচ্ছা, এবার আসেন আই না বলে যদি আমি বলি যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি অথবা শি অথবা ইট অথবা কোনো সিঙ্গুলার নাম, সিঙ্গুলার নাউন, যেমন পেন বা রহিম, এক কথায় যাদেরকে আমরা থার্ড পারসন বলি, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এদের ক্ষেত্রে একই নিয়ম। থার্ড পারসন সিঙ্গুলার তো বোঝেন, যেমন বললাম বুক, কিন্তু বুকস বললে তো প্লুরাল হয়ে যাবে। তাহলে এরকম হি, শি, ইট বা যে কোনো সিঙ্গুলার নাম বা থার্ড পারসন সিঙ্গুলার নাউন যখন হবে, সেই ক্ষেত্রে কালার বানান দুভাবে লেখা যায়, মাথায় রাখবেন। সিও এলও ইউআর, আগের আলোচনায় ছিল এটা। এটা ব্রিটিশ অ্যাকসেন্ট এভাবে লেখা হয়, আমেরিকানরা শর্ট করে লিখে কালার। অনার, অনারের ক্ষেত্রেও তাই, এইসও এনও ইউআর, ব্রিটিশ স্টাইল। আমেরিকান স্টাইলে ইউটাকে বাদ দিয়ে ছোট করে এইসও এনও আর, অনার। তো এগুলো নিয়ে টেনশন করবেন না। আচ্ছা, তাহলে বলছিলাম হি, শি, ইট সিঙ্গুলার নাউন বা যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা, এটা আমার মনে হলো তাই বলে দিলাম, এদের ক্ষেত্রে আমরা কি করব? অ্যাম, ইজ, আর এর মধ্যে আমরা নিব ইজ। ওয়াজ, ওয়ার এর মধ্যে আমরা ওয়াজই নিব। হ্যাভ, হ্যাজ এর মধ্যে হ্যাজ নিব। আর ডু, ডাজ এর মধ্যে আমরা ডাজ নিব। এরপরে ডিড এর মধ্যে তো ডিড একটাই, আর শ্যাল উইলের মধ্যে আমরা কি নিব? উইল নেব। ক্লিয়ার? ওকে।
এবার আসেন ইউ, ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন না? ইউ, উই কোন পার্সন? ফার্স্ট পার্সন, কিন্তু প্লুরাল নাম্বার। ইউ, উই অথবা থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এটাকে স্পষ্ট করে বললে হবে দে, অথবা থার্ড পার্সন প্লুরাল নাম্বার। থার্ড পার্সন তো আপনারা জানেন, যে কোনো নাম কিন্তু থার্ড পার্সন, যেমন এই পেনটা থার্ড পার্সন, কিন্তু আমি বলতেছি থার্ড পার্সনের প্লুরাল নাম্বার হতে হবে, মানে পেন্স হবে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। অথবা যদি আরো সহজ করে বলি, যে কোনো নাউন যখন প্লুরাল মুডে থাকে, প্লুরাল নাউন, যেমন ম্যানের প্লুরাল কি? মেন। ওমেনের প্লুরাল কি? উইমেন। এই ক্ষেত্রগুলোতে তাহলে ইউ, উই, দে, যে কোনো থার্ড পার্সন প্লুরাল নাম্বার বা যে কোনো প্লুরাল নাউনের ক্ষেত্রে আমরা এম, ইজ, আর এর মধ্যে আর নিব, আর ওয়াজ, ওয়ার এর মধ্যে আমরা ওয়ার নিব। আর হ্যাভ আর হ্যাজ এর মধ্যে আমরা হ্যাভ নিব। ডু আর ডাজ এর মধ্যে ডু নিব, ডিড নিব। আর শ্যাল আর উইল এর মধ্যে আমরা উইল নিব। সো নেক্সটে এই ভুলটা যেন আর না করা হয়, যেন আমরা কেউ এই ভুলটা না করি, আর সজাগ থাকবেন। এখন হয়তো বলবেন স্যার এগুলো মনে থাকে না, তো আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার মনে আছে কিভাবে? আমার কিভাবে মনে আছে? নিশ্চয়ই বলবেন যে আপনি অনেকদিন ধরে পড়াচ্ছেন। হ্যাঁ, আপনি সেই কাজটাই করেন, একই জিনিস বারবার পড়েন, বারবার দেখেন, তাহলে তো হয়ে যাবে। আপনি একটা জিনিস শিখলেন, এরপর আর অনুশীলন করলেন না, আর কখনো প্রয়োগ করলেন না, মনে থাকবে? কখনোই এগুলো ওকে মনে থাকবে না। ভাই, খুব সহজ একটা হিসাব। আপনার একটা মানুষ খুব প্রিয় মানুষ, বাট তার সাথে আপনি দীর্ঘদিন যোগাযোগ বন্ধ করে দেন, সে আপনাকে ভুলে যাবে। আর এগুলো তো ভাষা, এদের তো কোনো জীবন নাই। তাও আবার নিজেদের ভাষা না, বিদেশি ভাষা, ইংরেজি ভাষা। ও মনে থাকবে? কখনোই থাকবে না। ওদের সাথে প্রতিদিন হাই হ্যালো করতে হবে, প্রয়োগ করতে হবে, লিখতে হবে, হাতকে সাক্ষী রাখতে হবে, হাতকে বলতে হবে তোমার আমি সাক্ষী রাখলাম, তুমি লিখতেছো, আমার ঠকায়ও না। ও কখনো ঠকাবে না। কিন্তু আপনার কোনো সাক্ষী নাই, কিছু নাই, মনে রাখবে কেউ? মানুষ যেখানে মানুষকে মনে রাখে না, ওরা আপনাকে কিভাবে মনে থাকবে? ওরা আপনার মনে স্থান নিবে না। সো এগুলো মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে কোন ভার্বগুলো কোন পার্সনের ক্ষেত্রে বসবে, এটা আমরা একদম বুঝে গেলাম ফুললি। এখন আমার প্ল্যান হচ্ছে, পার্সন কেন্দ্রিক যেসব আলোচনা ছিল, সম্ভবত আমি A to Z প্রয়োজন মতো আলোচনা করেছি। আমরা এখন আরেকটা পার্টে যাব, সেটা হলো পার্টস অফ আ সেন্টেন্স। একটা সেন্টেন্সের বিভিন্ন অংশের সাথে পরিচিত হব। ঠিক আছে, তবে তাই হোক, শিরোনাম দেন পার্টস অফ আ সেন্টেন্স। এটাকে আমি বললাম পার্ট 1। তার মানে কি? তার মানে পার্টস অফ সেন্টেন্সের আরো একটা পর্ব হবে। আজকে শুধু শুরু হবে, সূচনা হবে, বিশাল আলোচনা। একটা সেন্টেন্সের বিভিন্ন অংশ থাকে। কি কি অংশ? আমরা যদি বলি একটি বাক্যের বা একটি সেন্টেন্সের দুইটি প্রধান অংশ থাকে। একটা হলো সাবজেক্ট, আর একটা হলো প্রেডিকেট। তাই না? সাবজেক্ট, প্রেডিকেট।
তাহলে একটা সেন্টেন্সের অনেক অংশই আমরা জানবো, কিন্তু যদি আমরা প্রধান দুইটা অংশ নিয়ে কথা বলি, একটা অংশ হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টকে বাদ দিলে বাকি যে অংশটুকু থাকে তার নামই হচ্ছে কি? প্রেডিকেট। খুব সহজ একটা কথা। এক কথায় মানে সাবজেক্টকে বাদ দিয়ে ভার্ব থেকে যা থাকে সবই প্রেডিকেট। তাহলে আমি যদি বলি she goes to school, আপনাদেরকে 10 সেকেন্ড সময় যদি আমি ভাবতে দেই, she goes to school, সে স্কুলে যায়, এখানে নিশ্চয় ধরতে পারছেন যে she হচ্ছে বাক্যের কি? সাবজেক্ট। আর প্রেডিকেট হচ্ছে বাক্যের সেই অংশটা যেখানে ভার্ব থাকবে আর সাবজেক্ট কোন কাজটা করে সেটা থাকবে, সেটাকে আমরা বলি প্রেডিকেট। তার মানে এই বাক্যের প্রেডিকেট হচ্ছে she এর পর থেকে শুরু করে পুরোটা, অর্থাৎ এটা সাবজেক্ট, এটা হলো প্রেডিকেট। আমি যদি বলি হি ইটস রাইস, সে ভাত খায়, এখানে হিটা সাবজেক্ট আর এই পুরোটাই হচ্ছে প্রেডিকেট। প্রধান অংশ কয়টা হলো? দুইটি হলো। শুধু এইটুকু জানলে চলবে না, এই প্রেডিকেটের মধ্যে আবার অনেক অংশ আছে। কি কি অংশ? সব মিলিয়ে বাক্যের কি কি অংশ সেটা আমরা এখন জানব। একটা বাক্যের যে বিভিন্ন অংশ, সেই বাক্যের বিভিন্ন অংশগুলোর নাম যদি আমি বলি, বাক্যের বিভিন্ন অংশ পরিচিতি, অংশের নাম পরিচিতি। আজকে আমরা নাম পরিচিতি পর্যন্ত বুঝবো, এর ব্যাখ্যা নেক্সট পার্টে যাবে। কি কি থাকতে পারে? থাকতে পারে সাবজেক্ট, বাক্যে থাকতে পারে মানে থাকা বাধ্যতামূলক ভার্ব, থাকতে পারে অবজেক্ট, থাকতে পারে কমপ্লিমেন্ট, হ্যাঁ সেটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট হতে পারে। এই কমপ্লিমেন্ট আবার দুই ধরনের হইতে পারে, সেটা হইতে পারে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সেটা হইতে পারে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। মজা মজা, এগুলো আলোচনা খুব মজার। এবার আসেন, আরো থাকতে পারে কি? অ্যাডভার্বিয়ালস। এই অ্যাডভার্বিয়ালস গুলো আবার বেশ কয়েক ধরনের। এই অ্যাডভার্বিয়ালস গুলো হলো বেশ কয়েক ধরনের। কি কি? ওটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার হতে পারে, আচ্ছা আমি একটু ভুল করেছি, আমি সরি, আপনাদেরকে আরো ইজি করে দিই। এই অ্যাডভার্বিয়ালস গুলো আবার দুই ধরনের হইতে পারে। অ্যাডভার্বিয়ালটা একটা ফ্রেজ হতে পারে, আবার অ্যাডভার্বিয়ালটা একটা ক্লোজও হতে পারে। ফ্রেজ কি ক্লোজ কি তাই তো সব বুঝাবো। আর ফ্রেজ হোক আর ক্লোজ হোক, এখন তো নিচে জায়গা নেই, কই লিখবো? ফ্রেজ হোক আর ক্লোজ হোক, আচ্ছা মনে করেন এই যে অ্যারোটা, হ্যাঁ এইভাবে লিখছিলাম না আমি, ফ্রেজ আর কি ক্লোজ, এগুলো আবার কয়েক ধরনের হইতে পারে। কি কি? সেটা হইতে পারে অ্যাডভার্ব অফ ম্যানার, হতে পারে অ্যাডভার্ব অফ প্লেস, হতে পারে অ্যাডভার্ব অফ টাইম, হতে পারে অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম এবং হতে পারে অ্যাডভার্ব অফ রিজন। এখন এই জায়গাটাতে আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে আমি জানি, বুঝাই দিব। যদি অ্যাডভার্বটা একটা ফ্রেজ হয়, যদি অ্যাডভার্বটা একটা ফ্রেজের কাজ করে, তখন তার নামটা হবে এরকম
অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ম্যানার, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ রিজন, এভাবে বলতে হবে। আর যদি সেই অ্যাডভার্বিয়ালসটা একটা ক্লোজের কাজ করে তখন কি বলবেন? অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ ম্যানার, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ প্লেস, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ রিজন। কত কিছু না? তার মানে এই যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, কমপ্লিমেন্ট কোনটা, অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্যটা কি, অ্যাডভার্বিয়ালসটা কি, সেই অ্যাডভার্বিয়ালসের মধ্যে কে ম্যানার, কে প্লেস, কে টাইম, কে রিজন, কমপ্লিমেন্টের মধ্যে কে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, কে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। নিশ্চয়ই এটা 10 মিনিটের আলোচনা না, অনেক কিছু আছে এখানে। এটার জন্য একটা আলাদা পার্ট থাকবে, আলাদা একটা ক্লাসই থাকবে, নেক্সট ক্লাস পার্ট 2-তে আমরা আলোচনা করব। তাহলে আজকে কেন লিখে দিলাম, আপনারা নিজেরাও যেন একটু দেখতে পারেন বাসায়, কোনো কিছু দেখে ক্লাস করতে গেলে সুবিধা হবে। তাহলে এই হচ্ছে সেন্টেন্সের বিভিন্ন পার্ট। আজকে আমরা শুধু নাম পরিচিত হলাম, এখন আমরা নামের ব্যবহার, নামের কারণ, কেন এটার নাম এটা হলো, ওটাকে কেন কমপ্লিমেন্ট বলা হয়, কেন কমপ্লিমেন্ট বলা হয়, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কেন বলা হয়, কারণ কি, আরো অন্য কোনো ভার্বের কমপ্লিমেন্ট আছে কি না, আমরা সবকিছু জানবো ইনশাল্লাহ পার্ট 2-তে। তাহলে আমাদের আজকের আলোচনাটা কিসের উপর হলো? পারসন 100% আমরা কভার করলাম, আর পার্টস অফ সেন্টেন্স, এই পার্টস অফ সেন্টেন্সের এপিসোড 1 অথবা পার্ট 1 হয়ে গেল। নেক্সট হবে কি পার্ট 2। তো এই হচ্ছে আজকের আলোচনা। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন। আর আমাদের ইএনজি লার্নিং এর ক্লাসগুলো করে যদি আপনারা উপকৃত হন, অবশ্যই অন্যদেরকে একটু জানাবেন। কারণ আমি বিশ্বাস করি আমার আসলে পোস্টার, ব্যানার, লিফলেট প্রয়োজন নাই। আমার মনে হয় আপনারা যারা আমার ক্লাস করেন তারা যদি মনে করেন নিজেরা উপকৃত হচ্ছেন, তৃপ্তিমতো শিখতে পারছেন, নিশ্চয়ই অন্যদেরকে একটু জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।